সার্কিট হাউসের রুম বরাদ্দ তো একটা নীতিমালা আছে। শুধু নীতিমালা অনুযায়ী যে কোনো নাগরিকও রুম বরাদ্দ করতে পারেন যদি রুম খালি থাকে। আর সার্কিট হাউস করা হয়েছে যে বিভিন্ন কাজকর্মের জন্য যারা কর্মকর্তা যারা বা অন্যান্য যারা সফর করেন বিভিন্ন জেলায় তাদের থাকার জায়গার জন্য সরাইখানের মতো আর কি। তখন তো এত ভালো ব্যবস্থা ছিল না, এত হোটেল টোটেল ছিল না, তবে সার্কিট হাউস একটা কেন্দ্র ছিল। এই সময় থেকে সার্কিট হাউসটা রাজনৈতিক নেতারা খুব পছন্দ করেন। রাজনৈতিক নেতাদের আমি দেখেছি যে সবসময় তারা সার্কিট হাউসের 1 নম্বর রুম বা 2 নম্বর রুম নিয়ে তারা খুব প্রতিদ্বন্দ্বিতা করেন এবং গেলেই 1 নম্বর রুমে তারা থাকতে চান। কারণটা হচ্ছে সার্কিট হচ্ছে ডিসির অধীনে একটা হোটেলের মতো। তো সেই হোটেল তো একদম ডিসির হোটেলে থাকবেন, এটা একটা ইমেজ তৈরি করে সম্ভবত রাজনৈতিক দলগুলো। তো সেই কারণে আমরা দেখেছি অতীতে যে সমস্ত রাজনৈতিক নেতারা সার্কিট হাউসে থাকতে খুবই পছন্দ করেন এবং এটার জন্য অনেক জোর জবরদস্তি করেন। তো এখন ডিসি সাহেবরা বাধ্য হয়ে এটা করেন এবং প্রোটোকলও করেন। আপনার যেটা বললেন যে মন্ত্রী সাহেবরা যখন যান বা অন্য যখন যান তাদের বাইরে যখন রাজনৈতিক নেতারা ভিজিট করেন তখন তারা থাকতে চান। এনসিপি তো একটা উদীয়মান রাজনৈতিক দল, ভূমিষ্ঠ হয়েছে আর কি, এখনও তার জন্ম সার্টিফিকেট পাওয়া যায় না, মানে রেজিস্ট্রেশন হয়নি। তো এখন উদীয়মান রাজনৈতিক দল তো দেখেছে যে তাদের তো একটা অভিজ্ঞতা আছে যে সার্কিট হাউসে থাকলে কি মান মর্যাদা বোধ একটু বেড়ে যায়, সুতরাং তারা থাকতে চাইবেন, এটা খুব স্বাভাবিক। এখন ওনারা থাকতে চাইলেই ডিসি সাহেব থাকতে দেবেন এমনটা নয়, এটা নিশ্চয়ই উপর থেকে বলে দেওয়া হয়েছে। আপনি যাদের কথা বলছেন যে সরকার একটা নির্বাচনের জন্য আসছে অথবা একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা দেশের এই রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন করতে চায়, সংবিধান ঠিক করতে চায়, আরও অনেক কিছু ঠিক করতে চায়, তো তারা এই সুবিধাটা কেন একটা উদীয়মান দলকে বা একটা নন রেজিস্টার্ড দলকে দেওয়ার জন্য বলেছেন, এটা জবাব তো তাদেরকে দিতে হবে। এটা তো ঠিক হয়নি। এবং শুধুমাত্র কি সার্কিট হাউস, তাদেরকে তো বিপুল পুলিশ প্রহরা, আপনার বিজিবির প্রহরা, র্যাবের প্রহরা, সেনাবাহিনী মোতায়েন, কী তাদেরকে দেওয়া হচ্ছে না। সুতরাং এগুলো তো লিপিবদ্ধ হচ্ছে। একসময় ডক্টর ইউনূস সাহেবকে বা ডক্টর ইউনূস সাহেবের সরকারে যারা থাকবেন তাদেরকে কিন্তু এগুলো জবাব দিতে হবে। আমি মনে করি একজন নাগরিক হিসেবে সার্কিট হাউস আসলে পলিটিক্যাল লিডারদের থাকার জায়গা হতে পারে না। একসময় তারা ব্যবহার করছেন, কোনো অসুবিধা নেই, তখন তো থাকার জায়গা ছিল না। এখন আপনি যে কোনো জেলা শহরে এমনকি উপজেলায় আপনি মোটামুটি থাকার জায়গা আছে, আপনি থাকতে পারেন। আমার যখন তরুণ বয়সে আমি রাজনৈতিক নেতাদের দেখেছি তখন কিন্তু আমি তাদেরকে সার্কিট হাউসে যেতে দেখিনি। আমি তাদেরকে, তারা যে শহরে থাকতেন না সেই শহরে তারা বাসা ভাড়া নিতেন এবং সেই বাসাকে ঘিরেই তারা কর্মীদের সাথে দেখা করতেন, আলাপ আলোচনা করতেন। যখনই যেতেন সেই বাসায় তারা উঠতেন। আমার মনে হয় আমাদেরকে 60s মানে 60-এর দশকের যে রাজনৈতিক শিষ্টাচার আলোচনা করতেন, যখনই যেতেন সেই বাসায় তারা উঠতেন। আমার মনে হয় আমাদেরকে 60s মানে 60-এর দশকের যে রাজনৈতিক শিষ্টাচার ছিল, সভ্যতা ছিল, ওইখানে ফিরে যেতে হবে যদি আমরা আসলেই কোনো কিছু পরিবর্তন করতে চাই। না, এই মুহূর্তে নির্বাচন কমিশনে কিছু করার নাই, কারণ আইনটা হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন কমিশনে কিছু করার নাই, কারণ আইনটা হচ্ছে যে যখন আপনি নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করবেন তখন নির্বাচন কমিশনের এই আইনগুলো কার্যকর হবে। এখন তো বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ, রাজনৈতিক বন্দোবস্ত, সুতরাং নির্বাচন কমিশন এখন করতে পারছে না, তোমার এটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এইটার একটা সমাধান হওয়া উচিত। এইটা করে দিতে হবে যে কোনো সময় কোনো রাজনৈতিক নেতা কোনো কারণে সার্কিট হাউসে অবস্থান করতে পারবেন না। এবং ওই যে আপনি যেটা বললেন যে সার্কিট হাউসে অবস্থান মানে তার সম্মান বেড়ে যায়, তার প্রতিপত্তি বেড়ে যায়, তিনি জেলা প্রশাসকের গেস্ট এবং জেলা প্রশাসক একটা জেলার অনেক কিছুর সাথে যুক্ত থাকেন, তার যে সেবা করার যে অ্যাভিনিউজগুলো এটা বিশাল। সে কারণে জনগণ মনে করে যে উনি তো জেলা প্রশাসকের গেস্ট, তার ওখানে থাকলে সম্ভব পারে। এবং ওনারা যেটা আরও খারাপ কাজ করেন সেটা হলো ওইটাকে একটা অফিস, ওটা শুধু রেসিডেন্স না, তো থাকার জায়গা হতো, রাতে থাকার জায়গা হতে পারে। ওখানে তো তারা তাদের কর্মীদের ডাকেন, সেখানকার যে সভাকক্ষ আছে সেটা ব্যবহার করেন, সেখানে যে খাবার দাবারের আয়োজন করা হয় এটা নিয়ে আমাদের জেলা প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তা, অন্যান্য ডিপার্টমেন্ট কর্মকর্তাদের হিমশিম খেতে হয়। অর্থাৎ 10 জনের খাবার আয়োজন করে সেখানে 50 জন চলে যায় এবং তারপরে এই খাবার অ্যারেঞ্জ করতে হয় এবং এটার জন্য টাকা পয়সা জোগাড় করতে হয় এবং খুব স্বাভাবিকভাবে অন্যায়ভাবে মানুষের কাছে টাকা পয়সা নেওয়া হয় এবং তারা সবাই জানেন যে এই অন্যায়ভাবে যে টাকা পয়সা সংগ্রহ করা হয় সেই টাকায় তাদের খাবার হয় এবং তারা খেতে কিন্তু লজ্জিত বোধ করেন না। ধন্যবাদ। দেখুন, আপনি 3রা জুলাইয়ের যে তারিখটির কথা বললেন সেটি অনুমান নির্ভর ছিল না, সেটি ঘোষণা এসেছিল প্যারিস থেকে।
শ্রীমান পিনাকি ভট্টাচার্য তিনি এই আহ্বানটি জানিয়েছিলেন। তার সূত্র ধরে আমি সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা করেছি। এখন ধরুন কোনো বিষয় যদি ব্যাপকভাবে চাউর হয়ে যায়, তখন যারা এই স্কিমিংগুলো করেন তারা পিছু হটেন এবং নতুনতর তারিখ বেছে নেন। এখন এই জেল হত্যার যে বিষয়টা এবং অতীত দৃষ্টান্ত যা বলে, তাতে যদি এরকম চিন্তাভাবনা থেকেও থাকে, আমাদের এই আলোচনা এক ধরনের ডেটারেন্ট হিসেবে ভূমিকা পালন করলেও করতে পারে এবং তারা হয়তো এই ধরনের হিনিয়াস চিন্তা থেকে যদি সরে আসেন, তাহলে যাদের টার্গেট অডিয়েন্স হিসেবে বেছে নেওয়া হয়েছে তাদের জীবন রক্ষা পায়, আর তারাও হিনিয়াস ক্রাইমের যে অভিযোগ তা থেকে আপনার বেঁচে যাবে যদি শুভবুদ্ধির উদ্রেক ঘটে। অর্থাৎ উইন উইন সিচুয়েশন সবার জন্যই ভালো। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যত স্পর্শকাতর বিষয়ই হোক না কেন, সেগুলো পাবলিক ডোমেইনে যদি আমরা নিয়ে আসি, তাহলে এটি জাতির জন্য মঙ্গলজনক। আর এই যে গোপনীয়তার যে সংস্কৃতি, সেটা যত দ্রুত বিদায় করে দেওয়া যায় তত ভালো। ধরুন এই ইউনূস হুকুমত যদি সেটা নিশ্চিত করা যেত, তাহলে একটি মাত্র কারণে আপনার তার অবাক্ষ ভাস্কর্য আমরা ঢাকা শহরে সংস্থাপন করে সবসময়ের জন্য রেখে দিতে পারতাম এবং স্বর্ণাক্ষরে তার এই একটি কারণেই আপনার সকল অনিয়ম, সকল